ডিজিটাল নেশা ও অরাজকতা, এটা একটু ভারতীয় ফুটবল নিয়ে একটা আলোচনা করব। ইদানিং দেখছি যে ভারতে যে অনূর্ধ্ব-23-এর যে জাতীয় দলের কোচ রয়েছেন মুসা, উনি একটি অদ্ভুত ডিজিটাল নেশায় আচ্ছন্ন। উনি কিছু ইউটিউব চ্যানেলে, তার মধ্যে একটা ইউটিউব চ্যানেল তো বারবার দেখি, উনি চলে আসেন ইন্টারভিউ দিতে এবং উনি অনেক গালভরা কথাবার্তা বলেন। যেমন কিছুদিন আগে উনি বলেছিলেন যে যদি ওই সুয়েল ভাটকে পেতাম আমি, তাহলে আমি ভারতকে আন্ডার-23 ফাইনাল রাউন্ডে নিয়ে যেতাম। মানে কী হলে কী হতো উনি বলে দিচ্ছেন জ্যোতিষীদের মতন। অথচ মজার বিষয় হলো, সুয়েল ভাটকে আমরা জানি যে মোহনবাগান সুপার জায়ান্ট ফিফার নিয়ম মেনে একটা নির্দিষ্ট দিনের আগে ছাড়তে চায়নি। কিন্তু এই মুসা আর ওই খালিদ জামিল এরা সেই আগেকার দিনে মান্দাতা আমলের মতন 6 মাসের ট্রেনিংয়ের একটা বদ্ধমূল ধারণা নিয়ে এগোচ্ছে, যেটা আজকের দিনে একদমই অচল। এবং যেহেতু সুয়েল ভাটকে ওদের কথা মতো অনেক আগে ছাড়েনি, তাই সুয়েল ভাটকে সে নেয়নি। তো তার যদি এমনই মনে হয় যে সুয়েল ভাট এতটা তৈরি প্লেয়ার, একটা পক্ক প্লেয়ার, তাহলে সে ফিফার নিয়ম মেনে সুয়েল ভাটকে নেয়নি কেন? এখন না নিয়ে এখন ন্যাকামি মারতে মানে ইউটিউব চ্যানেলে এসে এটা সেটা গালভরা কথাবার্তা বলছে। যদি সুয়েল ভাটকে ছাড়তো, যদি দীপেন্দুকে ছাড়তো বিশ্বাস, তাহলে আমি অনূর্ধ্ব-23 ফাইনালে নিয়ে যেতাম। যে এইটা একদমই হাস্যকর। একজন জাতীয় লেভেলে নিয়োজিত একজন কোচ এইভাবে যে কথাবার্তা বলতে পারেন একটা প্রাইভেট চ্যানেলে, তার থেকেও কিছু মারাত্মক কথাবার্তা দেখি উনি আজকাল বলছেন। আজকে দেখলাম উনি হঠাৎ করে ওই চ্যানেল থেকে কেউ একজন গুইতেকে নিয়ে, ইস্টবেঙ্গল গুইতেকে নিয়ে প্রশ্ন করেছে এবং সেই গুইতেকে নিয়ে উনি বিস্তর আলোচনা করেন। তার মধ্যে বেশিরভাগই ডিফেক্টিভ আলোচনা। মানে ব্যাপারটা খুব চিন্তার বিষয়। একটা অনূর্ধ্ব-23 কোচ যদি একটা প্লেয়ারের সঠিক মূল্যায়ন না করে, সেটা চিন্তার বিষয়। মানে সঠিক মূল্যায়ন মানে আমি বলছি না যে গুইতে ভালো এবং উনি তার নিন্দে করেছে, না, যে নিন্দেটা করেছে বা যে দোষটা ধরেছে সেখানেই ত্রুটিটা রয়েছে। মানে ধরুন আপনি একটা পরীক্ষার খাতায় লিখলেন যে 1+2=5, ভুল তো। এবার যে টিচার সে বললো না, এটা ভুল লিখেছে, 1+2=7 হবে। তো মুসার ব্যাপারটা এরকম, সে গুইতে দোষ ধরছে কিন্তু সেই দোষের মধ্যেও দোষ রয়েছে। তো কি বলছেন উনি, মুসা বলছেন যে যে গুইতে নাকি মানে শারীরিকভাবে বিশাল শক্তপোক্ত না, সেটা আমরা জানি, এবং সেই জন্য তার ডিফেন্সের সমস্যা রয়েছে। আর সে মানে অফ দ্য বল ঠিকঠাক করে খেলতে পারছে না। এখানে শারীরিক পটুতার সাথে বা বিশাল দেহের সাথে অফ দ্য বল খেলার কী সম্পর্ক? ডিফেন্ডিংটা হতে পারে ঠিক। এবার মুসার এই কথাবার্তা শোনার পর আমি আলোচনা করছিলাম আমার অতি পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান, যে যথেষ্ট টেকনিক্যালি সাউন্ড খেলাধুলার ব্যাপারে। তো তার কিছু বক্তব্য আমি শেয়ারও করেছি আমার চ্যাট ফোরামে। তো তার বক্তব্য এবং আমার পূর্বের যে ধারণা গুইতে সম্পর্কে, গুইতে নিয়ে খুব বেশি আলোচনা করিনি। অতীতে অনেকে যখন গুন্নাজ গুই থেকে নিয়ে এসেছিল কুয়াদ্দার ধরে, একটা ইউরোপিয়ান ট্যুর হচ্ছিল তখন ভারতে। সেই ট্যুরগুলো না স্পন্সার ট্যুর হয়, মানে আপনি পয়সা দেবেন, এরকম ইউরোপে অনেক এজেন্ট আছে, তারা এসব ট্যুর অর্গানাইজ করে দেবে বিভিন্ন ইউরোপিয়ান ক্লাবের সাথে। আপনি একটা ভালো রেজাল্টও পেয়ে যাবেন, একটা ফিল গুড একটা ব্যাপার হবে, একটা 1-1.5 মাসের 3 মাসের যেরকম টাকা দেবেন সেরকম স্পন্সার ট্যুর হবে। আপনাকে কিছু ম্যাচ দেখবেন আপনার ভালো রেজাল্ট হচ্ছে, কিছু ড্র হচ্ছে, একটা ফিল গুড ব্যাপার নিয়ে আপনি দেশে ফিরবেন, আর ভাববেন হেভি কিছু করেছেন। তারপর কম্পিটিটিভ ম্যাচ খেললে দেখবেন আর মানে অথই জলে মানে ডুবছেন আপনি। ওই হয়েছিল ওই ট্যুরটার পর জাপানের সাথে খেলা হয়েছিল, মানে বল ধরতেই পারছে না ভারত। জাপানিদের অদ্ভুত ভালো বল কন্ট্রোল ওই আন্ডার-17 লেভেলে ছিল। জায়গায় তো ওরকম একটা ক্যাম্প থেকে কোয়াদ্দার ধরে এনেছিল গুন্নাজ গুই থেকে, এবং ধরে আনার পর ইস্টবেঙ্গলের যেসব ফ্যানকুল রয়েছে, যাদের মধ্যে ম্যাক্সিমামই মূর্খ, এটা এটা নিয়ে কিছু মনে করবেন না, আপনি হয়তো মূর্খ নন, কিন্তু ম্যাক্সিমাম ফ্যান ইস্টবেঙ্গল মূর্খ। এটা সমাজের একটা প্রতিফলন। এমন তো হতে পারে না যে সমাজের সমস্ত মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ দারুণ বুদ্ধিমান। এটা একদম উন্নত সমাজেও হয় না। মানে ইউরোপ, আমেরিকার উন্নত যে সমাজগুলো আছে সেখানেও কিন্তু ম্যাক্সিমাম মানুষ মূর্খ হয়। সুতরাং আপনি ভাববেন না যে আপনি মূর্খ, ওরা খুব চালাক, শুধু তাও না। এটা স্ট্যান্ডার্ড, একটা সোসাইটির একটা জেনারেল ইন্টেলেক্ট লেভেলটা একটা খুব কম থাকে। আপনি হয়তো এক্সেপশন হতে পারেন, কিন্তু আপনার আশপাশে ডান দিকে বাঁ দিকে যারা আছে
সবারই খুব লো ইন্টেলেক্ট লেভেল। তো তার ইস্টবেঙ্গল তো কমিউনিটি ক্লাব, একই পার্সেন্টেজ হবে। তো তারা ধরে নিল গুন্নাজ গুইতে নাকি দারুণ দারুণ সমস্ত প্লেয়ার। সে কি টোস্টার লেগে গেল গুন্নাজ গুইতে নিয়ে। সে যখন দেবজিৎ রায় ভালো খেলছে, গুন্নাজকে ম্যান অফ দ্য ম্যাচ করা হচ্ছে, মিডিয়া ফিডে এরা সব করছিল। ঠিক তখন আমার গুন্নাজ গুইতের খেলা থেকে শুরুতেই বুঝেছিলাম এদের কী কী দোষ রয়েছে। তো আমি গুইতেকে নিয়ে কোনো দিন আলোচনা করিনি, ওই দেবজিৎ রায়, শ্যামল বেসরা এদের নিয়ে আলোচনা করেছিলাম। তো এবার দেখুন, গুইতের সমস্যা হচ্ছে, আপনারা কলকাতা ফুটবল লিগে দেখে থাকবেন, ও যতই গোল টোল করে থাকে, ও তো মূলত মিডিও, দেখবেন ওকে যদি একটু প্রেস করে, মানে কলকাতা ফুটবল লিগের টিমগুলো যদি প্রেস করে, পা থেকে বল টল ছিটকে পেরিয়ে, মানে যে স্পিডে অপারেট করা উচিত, বল ধরা ছাড়া, বা স্পিড অফ থট, থিঙ্কিং, মানে মস্তিষ্কে, একটা তো আপনার দেহ দিয়ে আপনি বলটা কন্ট্রোল করছেন কত দ্রুত গতিতে, আর হচ্ছে আপনি মস্তিষ্ক দিয়ে কত দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন, মানে বা কী করতে পারেন, বা এগুলো যেটা আমি বলি, মানে এগুলো ঠিক মস্তিষ্ক থেকে উৎপন্ন হয় না সিদ্ধান্তগুলো, এগুলো লোকাল মাসেল যে ইন্টেলিজেন্স থাকে, বা মাসেল মেমোরি বলি, বা বডি মেমোরি বা মাসেল মেমোরি, সেই মাসেল মেমোরি যে স্পিড বা স্পিড অফ প্রসেসিং অফ মাসেল মেমোরি খুবই স্লো, মানে এই গুইতের। তো গুইতের তো চেহারা বিশাল বড় না, যে একটা চেহারা দিয়ে সমস্ত কিছু ব্লক করে রাখবে। তো এই ধরনের প্লেয়ার যাদের বডি স্ট্রাকচার একটু ছোট আকারে হয়, তাদের কিন্তু এটা কম্পেনসেট করতে হয় থ্রু স্পিড অফ বডি, স্পিড অফ থিঙ্কিং, দুটো, একটা দেহের স্পিড আর একটা হচ্ছে আপনার চিন্তাভাবনার স্পিড। তো এই দুটোই কিন্তু খুব ভীষণ স্লো, এবং এই যে স্পিড অফ থট অ্যান্ড স্পিড অফ বডি, এই ব্যাপারটাই কিন্তু মুসা ধরতে পারেনি, বা ধরলেও সে ব্যক্ত করেনি। আমি কি দেখবো? আমি দেখবো সে যেটা বলছে, মুখে বলছে, তার মনে কী আছে তার ভিত্তিতে তাকে নাম্বার দিতে পারি না। ধরুন আপনি একটা পরীক্ষার খাতায় আপনাকে যে ইভ্যালুয়েট করবে টিচার, আপনি কিসের ভিত্তিতে করবেন? আপনি কি ভেবেছিলেন নাকি আপনি যা লিখেছিলেন? আপনি যে লিখেছিলেন খাতায়, তার ভিত্তিতেই তো আপনি তো বলতে পারেন না স্যার আমি অন্য কিছু ভেবেছিলাম, আমাকে একটু 2 নম্বর বেশি দিন, সে তো হতে পারে না। মুসার ক্ষেত্রে আমি ধরে নেব সে কি বলছে, সে কি ভাবছে না। তো তার বলার ভিত্তিতে এটা কিন্তু আতঙ্কের বিষয় যে একজন আন্ডার-23 কোচ, সে একজন প্লেয়ারের মূল্যায়ন করছে, সেই মূল্যায়নটা সে বেঠিক করছে। যাকে এই ব্যাপারটাই যে মূল্যায়নটা করছে, এই পুরো ব্যাপারটা আনএথিক্যাল। কেন? সে একটা জাতীয় দলের কোচ, আন্ডার-23 হলেও সে কোচ, তাহলে তাকে সবার মূল্যায়ন করতে হয়। হঠাৎ করে তুমি গুইতে কেন মূল্যায়ন করছো? হয়তো গুইতে নিয়ে প্রশ্ন করেছে বলে, প্রশ্নটা করলে যে উত্তর দিতে হবে তার তো কোনো মানে নেই। প্রশ্ন করতেই পারে। এখন ওরকম অনেকে ইউটিউবার আছে বা ফ্যান আছে, যারা তো অনেকে স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন করে, অনেকে কিছু না ভেবে প্রশ্ন করে, অনেকে হয়তো এজেন্টের পাল্লায় পড়ে প্রশ্ন করে, যে এজেন্ট বলে দেয় একটু এর কথা বলো, যদি এর প্রশংসা করে দেয় তাহলে হয়তো এর একটা হিল্লে হয়ে যাবে। তো প্রশ্নকর্তা যে কোনো কারণেই প্রশ্ন করতে পারে, তোমার তো উত্তর দেওয়ার না দেওয়াটা তোমার হাতে। তুমি বলতে পারো আমি তো একজন একটা পজিশনে রয়েছি, তো এইভাবে ধরে বেছে, মানে চেরি পিক করে আমি কারোর নিন্দে করতে পারি না, সে যতই তার দোষ থেকে থাকুক। তো জানি না, একটা টোটাল একটা অরাজকতা চলছে ভারতীয় ফুটবলে, মানে ন্যাশনাল টিমের কোচ ইউটিউব চ্যানেলে এসে এটা সেটা বলে যাচ্ছে, আন্ডার-23 কোচ। আর ওদিকে আমাদের ইস্ট বেঙ্গলে দেখছি সোনাম বলে একটা ছেলে, সে দিনের পর দিন আইএফএ শিল্ড টিমের সাথে প্র্যাকটিস করছে। মানে সোনামের খেলা আমি এই কিছু না, যখন ভারতে গিয়েছিলাম ঘুরতে, তখন দেখেছিলাম মানে খিস্তি খাচ্ছিল, মানে একটা কলকাতা ফুটবল লিগের ম্যাচে নামিয়েছিল, সেকেন্ড লাস্ট ম্যাচটা হতো, যেটা আপনার নৈহাটিতে হলো, খিস্তি খাচ্ছিল, তারপরকে বসে দিতে বাধ্য হলো। একদম মানে তালকানা ছেলে, মানে কার্নিক দেওয়া তালকানা ছেলে, কোনো বডি ব্যালেন্স নেই, কী করবে কিচ্ছু জানে না, একদম টেকনিক্যালি একটা ডিফেক্টিভ ছেলে। এবং এই ছেলেটাকে কিন্তু খালিদ জামিল রিজেক্ট করেছে, মানে টাটা ফুটবল একাডেমির ছেলে ছিল সুনাম, তারপরে জামশেদপুরের বি টিমে নেওয়া হয়েছে, রিজার্ভ টিমে। একে ভালো করে পরখ করে দেখেছে, একে দিয়ে হবে না, এটা খাজা মাল, তাকে বার করে দিয়েছে। একে আবার সিংটো, মানে আমাদের নতুন সিন্ডিকেট ধরে নিয়ে চলেছে। আমাদের সিংটো তো সেটাই করছে না এখন, সিংটো আর অস্কার মিলে যেখানে যত রিজেক্টেড মাল রয়েছে, সে আপনার হায়দ্রাবাদের রিজেক্ট হোক বা আপনার জামশেদপুরের রিজেক্ট, সমস্ত রিজেক্টগুলোকে ধরে ধরে নিয়ে আসে। মানে বাজারে কাঠছাট যেগুলো ফেলে দেওয়া হচ্ছে, আমাদের দেখবে না এই মাংসের দোকানের ছাটগুলো ফেলে দেয় না কুকুর বেড়ালের জন্য, রাস্তা নিয়ে অনেকে কুকুরকে খুব ভালোবাসে। আমি যেখানে থাকি, আমার একটা পাড়ায় একটা ছেলে আছে, ও মানে অনেকগুলো নেড়ি কুকুর পোষে, মানে তাদের খাবারের দেখভাল করে। তো মাছের দোকানগুলোতে বলে রেখেছে ওখান থেকে আঁশ ঠাস যা আছে ও নিয়ে এসে খাওয়ায়, মানে খুব মন দিয়ে ভালোবেসে খাওয়ায়। তো আমাদের
নতুন সিন্ডিকেট অনেকটা সেরকম, কোথায় কাটছাট, কোথায় হায়দ্রাবাদ ফেলে দিচ্ছে মাল, কোথায় আপনার বেঙ্গালুরু ফেলে দিচ্ছে মাল। বেঙ্গালুরু মালগুলো তো পাইনি, ওই কোথায় জামশেদপুর রিজেক্ট করে দিচ্ছে, ধরে ধরে নিয়ে আসছে। আর অনূর্ধ্ব 18 যে টিমটা বানাচ্ছে ওটা তো আরও মানে কোথা থেকে সব ধরে নিয়ে আসছে। তো এই চলছে। যে মূল বিষয়টা যেটা ছিল সেই জাতীয় দলের কোচ এই ধরনের অরাজকতা বা অনৈতিক কাজকর্ম কেন করছে জানি না, করছে তো মানে দেখে আতঙ্ক লাগছে, মানে সেই কাজটাও ঠিকঠাক করে করতে পারছে না, বলছে কিনা বিশাল দেহ নেই বলে নাকি বুঝতে সমস্যা। তো সকলে ভালো থাকবেন। আর কিছুক্ষণের মধ্যেই মানে ভারতে মঙ্গলবার হয়ে যাবে, তারপর ম্যাচ রয়েছে নামধারী, দেখা যাক ম্যাচটা কীরকম হয়। সেরকম হলে ম্যাচটা পরে একটা ছোট্ট একটা আলোচনা করা যাবে। সকলে ভালো থাকবেন।